ও মাই গড, এটা কি দেখে ফেললাম! মানে ময়দান দেখে বেরোনোর পরে আমি যখন ময়দান শেষ হচ্ছে আমার মনে আছে আমি 2-3 মিনিট স্ক্রিনের দিকে জাস্ট তাকিয়ে রয়েছি যে এতদিন পরে এত ভালো একটা সিনেমা দেখলাম। এবং বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা ফিল্ম, এই যে জনারটা, এই জনারের মধ্যে বলিউড যখনই কাজ করে আমরা দেখেছি বারবার করে সেই কাজগুলো কিন্তু একঘেয়ে ব্যাপারটা চলে আসে। ঠিক আছে, ওই অতক্ষণ ধরে অত বড় টাইম ডিউরেশনের মধ্যে গোটা সিনেমাটা তুলে ধরা কিন্তু খুব কঠিন। কোথাও গিয়ে ব্যাপারটা কিন্তু একঘেয়ে হয়ে যায়। কিন্তু বিশ্বাস করুন ময়দান সেরকম সিনেমা নয়। ময়দান কোথাও গিয়ে এই প্রত্যেকটা মানে বলিউডে যতবার এই ঘরানার সিনেমা তৈরি হয়েছে প্রত্যেকটাকে এক গোল দেবে। এবং আমার মনে হয় ময়দান এই অবধি তৈরি হওয়া বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা ফিল্ম জনারের মধ্যে 1 নম্বরে থাকার মতো একটা সিনেমা। নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা ময়দান, অজয় দেবগনের নতুন সিনেমা। এই তো সায়তান রিলিজ করলো কয়েক মাস আগেই, সায়তানের রিভিউ করলাম আমরা। সায়তান আমার দুর্দান্ত লেগেছিল। তারপর আবার ময়দান, যদিও ময়দান অনেক আগে রিলিজ করার কথা, ডেট পেছোতে পেছোতে এবছর নিয়ে আসা হলো ঈদের সময়। কিন্তু আমার মনে হয় ময়দান সিনেমাটা এমনই একটা সিনেমা যখনই রিলিজ করা হোক না কেন, ঈদের যে ফেস্টিভ্যালটা, এই ফেস্টিভ্যালে রিলিজ না করলেই ভালো হতো। কারণ এই ঘরানার ছবি দেখার যে অডিয়েন্স তারা কিন্তু এই সময়টা নয় আর কি। যাই হোক না কেন, তবুও এই ঘরানার ছবি যখনই রিলিজ করা হবে, বছরের যে সময় রিলিজ করা হোক না কেন, আমার মনে হয় যে দর্শকদেরকে টার্গেট করা হয়েছে তারা কিন্তু হলে গিয়ে এনজয় করবে। এবং আমি কিন্তু পুরোপুরি এনজয় করেছি। বিশ্বাস করুন, মানে আমার যে এক্সপেকটেশন খুব বেশি ছিল তা নয়। 1 সপ্তাহ দেরি হয়ে গেল, কিন্তু দেখার পর আমার মনে হলো যে দুর্দান্ত একটা কাজ, আউটস্ট্যান্ডিং একটা কাজ হয়েছে। আপনাদের আমি বলছি, হাইলি রেকমেন্ড করছি আপনারা হলে গিয়ে ময়দান দেখে আসুন। 3 ঘন্টার ছবি, আপনারা কোথাও কিন্তু একটুও বোর হবেন না। পুরো সিনেমাটা কিন্তু আপনারা সিটের সাথে ওই বলে না যে মানে প্রত্যেকটা মুহূর্ত এনজয় করবেন। হলের স্ক্রিনে প্রত্যেকটা মুহূর্তই কিন্তু আপনারা এনজয় করবেন। অজয় দেবগনের সায়তান যদি আপনারা সেই হরর জনারের একটা ফিল্ম আপনারা এনজয় করতে পারেন, আপনারা এই ঘরানার ছবিও কিন্তু এনজয় করবেন। এবং মানে শেষ মুহূর্তে আমার মনে পড়ছে না কোন সিনেমা শেষ আমায় কাঁদিয়ে ছেড়েছে। আমায় কিন্তু অজয় দেবগনের ময়দান কাঁদিয়ে ছেড়েছে। আমার দুর্দান্ত লেগেছে। এই যে গল্পটা, আপনারা জানেন যে 1952 থেকে 62 সালের মধ্যে এস এ রহিম, সৈয়দ আব্দুল রহিম আর কি, তার জীবনের ওপর বেশ তিনি ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ ছিলেন। সেই সময় ইন্ডিয়ান ফুটবল টিমের একটা স্বর্ণযুগ চলেছিল। এবং বলতে গেলে তিনি যেন ভারতীয় ফুটবলকে একটা অন্য স্তরে, অন্য একটা মাত্রায় নিয়ে গিয়েছিলেন। ঠিক আছে, এবং সব থেকে বড় বিষয় যে আমি ফুটবলের খুব একটা বড় ভক্ত নই, আমি ক্রিকেটের ভক্ত। কিন্তু চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি, তুলসীদাস বলরাম, অরুণ ঘোষ, মানে এদের নাম তো ভাই ছেলেবেলার থেকে বাবা দাদুর মুখে মুখে শুনছি। তো তাদের একটা প্রতিচ্ছবি যখন আমরা স্ক্রিনের ওপর দেখতে পারবো না, ওই যে মেম্বারদেরকে খুঁজে নিয়ে আসা, অজয় দেবগন কোচ হিসাবে প্রত্যেকটা জায়গার থেকে প্লেয়ারদেরকে তুলে এনে তাদেরকে প্রতি মুহূর্তে তাদের মধ্যে আগুন ঝরিয়ে দেওয়ার যে ব্যাপারটা, চোখে মুখে আগুন দেখতে পাচ্ছে তাদেরকে, আমরা দেখতে পাচ্ছি তাদের, আমরা এই যে গোটা বিষয়টা আপনাদের কোথাও কিন্তু মনে হবে যে মানে ইন্ডিয়ান, মানে ওই সময়টা কিন্তু আপনি ফিল করবেন। ওই সময়টায় গিয়ে আপনারা বুঝতে পারবেন যে কি পরিস্থিতি ছিল ইন্ডিয়ান ফুটবল টিম আর কি, ইন্ডিয়ান ফুটবল কোন জায়গায় ছিল এবং কোন পরিস্থিতিতে এই ফুটবল টিমটাকে তৈরি করা হয়েছিল। তো এই সিনেমার ক্ষেত্রে যদি পজিটিভ পয়েন্টের কথা বলি, গল্প নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আমরা সেই সময় 1952 থেকে 62 সালের মধ্যে ইন্ডিয়ান ফুটবল টিম একটা রাজনৈতিকভাবে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং বিশ্বের কাছে কোনোভাবেই কিন্তু উঠে দাঁড়ানোর জায়গা ছিল না। সেই পরিস্থিতিতে এস এ রহিম তিনি কিভাবে ফুটবল কোচ হিসাবে তিনি কিভাবে গোটা ইন্ডিয়ান টিমকে দাঁড় করাবে, একটা ইন্ডিয়ান টিমকে এবং 1962 সালে এশিয়ান গেমসে ভারতের জয়যাত্রা কিভাবে প্রতিষ্ঠা পাবে, সেটা কিন্তু আপনারা গোটা এই সিনেমাটার মধ্যে দেখতে পারবেন। তবে এই সিনেমার 3টে দিক রয়েছে, 3টে পজিটিভ দিক রয়েছে। এক, এখানে পলিটিক্স, মানে ভারতীয় ফুটবলের মধ্যে যেভাবে পলিটিক্স ছিল, বিশেষ করে বেঙ্গলের পলিটিক্স যেটা ছিল আর কি, মিলেমিশে ছিল, তো সেই পলিটিক্যাল অ্যাঙ্গেলটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং মিডিয়া হাউসগুলো কিভাবে সেই সময় গোটা ইন্ডিয়ান টিমকে মিথ্যাচার করতে ইন্ডিয়ান টিমের প্রতি, সেগুলো কিন্তু আপনারা সিনেমার মাধ্যমে খুব সুন্দরভাবে সেগুলোকে এক্সিকিউশন করা হয়েছে। সেকেন্ড হলো, এখানে এস এ রহিম মানে সৈয়দ আব্দুল রহিম, তার পারিবারিক একটা জীবন কিন্তু দেখানো হয়েছে। পারিবারিক জীবনটা দেখানো কিন্তু দরকার ছিল। শুধুমাত্র তার বায়োগ্রাফিকে যেরকম তুলে ধরা হয়েছে, তার তো অবভিয়াসলি তার জীবনের প্রতিচ্ছবি তো রয়েছে, তার সাথে তার ফ্যামিলি কিভাবে গোটা ঘটনার সাথে জুড়েছিল, কিভাবে একজন মানুষ যখন প্রতিষ্ঠা পায় তার পেছনে তো প্রচুর মানুষের ভূমিকা থাকে, অবদান থাকে, সেটা কিন্তু এই সিনেমার মাধ্যমে দারুণভাবে তুলে ধরেছে। এবং থার্ড, তার ব্যক্তিগত জীবনে এইভাবে দ্বন্দ্ব চলছিল। তার পারিবারিক জীবন তো আলাদা রয়েছে অবভিয়াসলি, তার বউ, তার ছেলে মেয়ে, তার জীবনকে কীভাবে তার
প্রভাব ফেলেছে, কিন্তু তার ব্যক্তিগত জীবনেও দ্বন্দ্ব ছিল, সেটাও কিন্তু আপনারা এই সিনেমার মধ্যে দেখতে পাবেন। সেই দ্বন্দ্ব কাটিয়ে কিভাবে এস এ রহিম মানে অজয় দেবগান কিভাবে গোটা বিষয়টাকে হ্যান্ডেল করবে, সেটা কিন্তু দেখার মতো একটা বিষয়। আর ইন্ডিয়ান ফুটবল নিয়ে তো বললাম, ইন্ডিয়ান ফুটবলের যে একটা যে উচ্চতায় ছিল সেইখান থেকে অন্য একটা উচ্চতায় নিয়ে যাওয়ার যে একটা ব্যাপার। এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল টিম কিন্তু 1962-র মতো কখনো আর কোনো প্রভাব ফেলতে পারেনি, এটা কিন্তু একটা বড় বিষয়। এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট এক্সিকিউশন। অমিত শর্মা যেভাবে গোটা সিনেমাটাকে একটার পর একটা সিন বাই সিন যেভাবে কেটেছেন এবং যেভাবে গোটা ঘটনাটাকে এক্সিকিউশন করেছে, জাস্ট দেখার মতো, জাস্ট দেখার মতো। এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট অভিনয়। অজয় দেবগান স্যারের অভিনয় নিয়ে কিছু বলার নেই, যত দিন যাচ্ছে তার মধ্যে ভারী কি ব্যাপারটা না অন্য একটা মাত্রা দিচ্ছে। আচ্ছা, রুদ্রনীলের কথা বলতে চাই, আমি ভেবেছিলাম তার কোনো একটা সাইড রোল রয়েছে, শুভঙ্কর, তার কিন্তু একটা বড় চরিত্র, তার চরিত্রটা কিন্তু গোটা সিনেমার মধ্যে একটা প্রভাব ফেলছে। সে কিন্তু নো ডাউটলি সেরা অভিনয় করেছে, সেরা অভিনয় করেছে। তাকে আমরা এই ঘরানার কাজ করতে দেখেছি বাংলাতে, কিন্তু এখানে কিন্তু অন্য মাত্রায় তিনি অভিনয় করেছেন। গাজরাজের একটা পারফরমেন্স রয়েছে, ভালো একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে। প্রিয়ামণির ক্যারেক্টারটা যতটুকু দেওয়া হয়েছে নিজের জায়গায় পুরোপুরি দিয়েছেন। এবং ফুটবল টিমে এখানে কিন্তু বাঙালি ছেলেমেয়েও প্রচুর রয়েছে, বাঙালি অভিনেতা অভিনেতারাও রয়েছেন, বেশ কয়েকজন শিল্পীরাও রয়েছেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কাস্ট কিন্তু খুব সুন্দর এবং প্রত্যেকে কিন্তু নিজের জায়গায় 100% দিয়েছেন। এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট ক্যামেরার কাজ, যেভাবে প্রত্যেকটা ম্যাচকে দেখানো হয়েছে, যেভাবে প্রত্যেকটা ম্যাচে ক্যামেরাগুলোকে মুভ করা হয়েছে না, আপনারা কোথাও গিয়ে কিন্তু ওই এক্সাইটমেন্টটা কোথাও কিনা ক্রিয়েট হচ্ছে। এবং আমার মনে আছে শেষ যে মুহূর্তটা আর কি, ওখানে একটা গান রয়েছে এবং ওই মুহূর্তে কোথাও গিয়ে কিন্তু সবাই উঠে দাঁড়িয়ে আমরা হাততালি দিয়েছি এবং কাঁদিয়ে ছেড়েছে। ক্যামেরার কাজ দারুণ, মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো। এখানে যে গানগুলো রয়েছে সেগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে। আমরা কিন্তু গোটা সিনেমাটার সাথে 3 ঘন্টা কিন্তু কানেক্ট করতে পেরেছি। কানেক্ট করার ব্যাপারটা কিন্তু দুর্দান্তভাবে হয়েছে এই সিনেমার মধ্যে। তো আমার কিন্তু নো ডাউট ময়দান খুব ভালো একটা ছবি মনে হয়েছে। আমি কিন্তু দেখে এনজয় করেছি এবং আমার মনে হয় যে এই সিনেমার ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট আলাদা করে কিছু বলার নেই। আমার কাছে এই সিনেমার কোনো নেগেটিভ পয়েন্ট নেই। আপনারা হলে যান, হলে গিয়ে আপনারা কিন্তু সিনেমাটা এনজয় করবেন। আর আপনারা যদি ময়দান দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে নিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে, এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জয় হিন্দ।